দ্য স্টোরি অফ অ্যান আওয়ার পরবর্তী অংশ। এতদূর পর্যন্ত আমরা জানতে পেরেছি এই গল্পের যে নায়িকা, মেইন প্রোটাগনিস্ট মিসেস লুইস মালার, তিনি তার হাজবেন্ডের মৃত্যুর খবর শুনেছেন। উনার হার্ট খুব দুর্বল, হার্টের প্রবলেম রয়েছে উনার, তাই তার হাজবেন্ডের বন্ধু রিচার্ড খুব যত্ন করে এই খবরটি এনে, যাতে হঠাৎ করে এই খবরটা তাকে না জানিয়ে তাকে খবরটা খুব ভালোভাবে বা শান্তভাবে দেওয়া যায়, যাতে তার শারীরিক অবস্থার কোনো অবনতি না হয়। সেই সতর্কতা অবলম্বন করে তিনি এই খবরটা মিসেস মালার্ডের বোন জোসেফিনকে গিয়ে দেন এবং জোসেফিনকে বলেন সেটা তার দিদিকে জানাতে। এবং যথারীতি জোসেফিন তার দিদিকে এই খবরটা হালকা লুকোনো, হালকা প্রকাশিত ভাবে যত্ন করে খবরটা জানায় তার দিদিকে। কিন্তু শোনা মাত্র মিসেস মালার্ড, গতানুগতিক মহিলারা স্বামীর মৃত্যুর খবর পেলে যেরকম করে সেরকম না করে তিনি একবার বোনকে জড়িয়ে ধরে কাঁদলেন। তারপরে তিনি কি করলেন, নিজের রুমের দিকে হেঁটে চলে গেলেন এবং কাউকে ডিস্টার্ব করতে না বললেন। তিনি চাইছিলেন না কেউ গিয়ে তার পিছু পিছু তার রুম পর্যন্ত ফলো করুন। এরপরে দেখো, দেয়ার স্টুড ফেসিং দ্য ওপেন উইন্ডো। তাহলে এখানে মিসেস মালার্ড যে তার রুমে চলে গেলেন সেই রুমের ডিসক্রিপশন দেওয়া হয়েছে, যে রুমে গিয়ে তিনি কি করলেন বা রুমের পরিবেশটা কিরকম, রুমের কোথায় কি আছে, সেখান থেকে শুরু হয়েছে এটা। দেয়ার স্টুড ফেসিং দ্য ওপেন উইন্ডো, দেয়ার বলতে ওই মিসেস মালার্ডের রুমের কথা বলা হয়েছে, যে সেই রুমে একটা ওপেন উইন্ডো ছিল এবং তিনি গিয়ে সেই উইন্ডোর সামনে বসলেন। কমফোর্টেবল রুমি আর্মচেয়ার, তাহলে তিনি গিয়ে ওই খোলা জানালার সামনে, খোলা জানালার দিকে ফেস করে বসলেন। কিসে? রুমি আর্মচেয়ার, একটা আর্মচেয়ার ছিল সেটার উপরে তিনি গিয়ে বসলেন। ইনটু দিস সি শ্যাঙ্ক, শ্যাঙ্ক হচ্ছে সিঙ্কের পাস্ট ফর্ম, মানে ডুবে যাওয়া। তাহলে যেটার ভেতরে সে ডুবে গেল, মানে সে ভালোভাবে সেটার ভেতরে বসে পড়লো। প্রেস ডাউন বাই আ ফিজিক্যাল এক্সহশন, এক্সহশন মানে খুব টায়ার্ড অবস্থা, মানে তাকে দেখে খুব ক্লান্ত লাগছিল, মানে তিনি খুবই ক্লান্ত, এক্সস্টেড হয়ে আছেন। দ্যাট হন্টেড হার বডি, মানে এই টায়ার্ডনেসটা তার শরীরটাকে পুরো কাবু করে নিয়েছে। অ্যান্ড সিম টু রিচ ইনটু হার সোল, এবং এই টায়ার্ডনেসটা এতটাই তার শরীরকে কাবু করে ফেলেছে যেন এরপরে এটা তার আত্মা পর্যন্ত পৌঁছে গিয়েছে। কোনটা? এই টায়ার্ডনেসটা। She could see in the open square before her house the tops of trees that were all quiver with the new spring light. স্কোয়ার বলতে এখানে একটা ওপেন ফিল্ডের কথা বলা হয়েছে। তাহলে বলছে she could see in the open square, তাহলে বলছে she could see in the open square, মানে সে গিয়ে যখন রুমে জানালার সামনে বসে, জানালার দিকে মুখ করে সে কি দেখতে পেল? একটা ওপেন স্কোয়ার, সামনে একটা উন্মুক্ত ফিল্ড বা একটা খোলা মাঠ। বিফোর হার হাউস, তার বাড়ির সামনে। The top of trees that were all aquiver, aquiver মানে হচ্ছে ট্রেমবল, কাঁপছে, with the new spring life, বসন্তের বাতাসে। তাহলে তার বাড়ির সামনে একটা ফিল্ড রয়েছে, সেই ফিল্ডে অনেক গাছ রয়েছে, সেই গাছের পাতাগুলো বা সেই গাছের ডালগুলো বসন্তের আগমনে, বসন্তের নতুন বাতাসের সাথে দুলছে বা কাঁপছে। সেই বাতাসগুলোতে গাছের ডালপালাগুলো যে হাওয়ায় নড়ছে সেটাকেই বলছে স্প্রিং লাইফ, মানে বসন্তের আগমনে তারা যেন আন্দোলিত হচ্ছে। কার না? টপ অফ ট্রিজ, গাছের উঁচুর দিকে ডালপালাগুলো বা গাছের উঁচু অংশটা যেন দুলছে। The delicious breath of rain was in the air. Delicious মানে সুস্বাদু, breath এখানে সুস্বাদু, breath বলতে এখানে গন্ধ, সুঘ্রাণকে বলছে। তাহলে বাতাসে কিসের গন্ধ পাওয়া যাচ্ছে? রেইন, বৃষ্টির গন্ধ পাওয়া যাচ্ছে। In the street below a peddler was crying his wares. In the street below, এবং নিচে রাস্তাতে পেডলার, পেডলার মানে ফেরিওয়ালা যারা, was crying, চিৎকার করে কি বলছে? his wares, wares মানে তার যে সামগ্রী, থিংস গুলো, সেগুলো বিক্রি করার জন্য তারা যেন ডাক দিচ্ছে, হাঁক দিচ্ছে, সেটা শোনা যাচ্ছে। The notes of a distant song which someone was singing reached her faintly, and countless sparrows were twittering in the eaves. বলছে the notes of a distant song, দূর থেকে, distant song মানে দূর থেকে কেউ যেন গান গাইছে, সেই গানের আওয়াজটা ফেইন্টলি, খুব ক্ষীণভাবে লেখিকার কানে আসছে। and countless sparrow, এবং অগুন্তি স্প্যারো, চড়ুই পাখি, were twittering, twittering মানে চার্পিং, পূজন করছে, in the eaves, if মানে হচ্ছে, eaves মানে পার্ট অফ ওভারহ্যাঙ্গিং রুফ, মানে যে ছাদগুলো থাকে, বাড়ির ছাদ এবং দেওয়ালের মাঝখানে যে জায়গাটা, ছাদের তলাটা, সেই ওভারহ্যাঙ্গিং রুফ, সেই জায়গাটার কথা বলা হয়েছে। সেইখানে কাউন্টলেস স্প্যারোস টুইটারিং মানে চার্পিং, পূজন করছে। দেয়ার ওয়্যার প্যাচেস অফ ব্লু স্কাই শোয়িং হেয়ার অ্যান্ড দেয়ার থ্রু দ্য ক্লাউড that had met and piled one above the other in the west facing her window. তো বলছে there were patches of blue sky, patches of blue sky বলতে, patches বলতে এখানে মার্ক বা স্পটের কথা বলা হয়েছে। তো বলছে there was patches of blue sky showing here and there, তাহলে আকাশটা সাদা মেঘে ঢাকা হয়েছে এবং সাদা মেঘের মাঝখান থেকে এখানে ওখানে ব্লু স্কাইকে দেখা যাচ্ছে, মানে মনে হচ্ছে যেন চারিদিকটা তার মাঝে এখানে ওখানে ব্লু স্পট রয়েছে। তাহলে কবি যেখান থেকে দেখছে সেখান থেকে সে কি দেখতে পাচ্ছে? প্যাচেস অফ ব্লু স্কাই, মানে ব্লু স্কাই এর স্পট, মানে সাদা মেঘের মাঝে মাঝে
এখানে ওখানে নীল স্পট গুলো দেখতে পাচ্ছে থ্রু দ্য ক্লাউড, মেঘের মাঝ। দ্যাট হ্যাড মেড, যেগুলো বলতে এই ক্লাউডস গুলোকে বলেছে, দ্যাট হ্যাড মেড অ্যান্ড পাইলড ওয়ান অ্যাবভ দ্য আদার। তো যে ক্লাউডস গুলো একে অপরের ওপরে চাপাচাপি হয়ে রয়েছে এবং একটা সঙ্গবদ্ধ বা সারিবদ্ধ ভাবে রয়েছে ইন দ্য ওয়েস্ট ফেসিং হার উইন্ডো, তার উইন্ডোর সামনে বসেছিল এবং তার উইন্ডোকে যদি আমরা চারিদিকটা কল্পনা করি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, তাহলে তার উইন্ডো মানে সে তার উইন্ডোর দিকে মুখ করেছিল এবং তার উইন্ডোর ওই পশ্চিম দিকে কি দেখা যাচ্ছিল, সে যখন দেখছিল যে চারিদিকটা এরকম সাদা মেঘে রয়েছে এবং যেখানে সেখানে মেঘগুলো নেই, সেখানে যেন মনে হচ্ছে ব্লু স্কাইটা এখানে একটা স্পট ওখানে একটা স্পট এইভাবে রয়েছে। এবং ওই মেঘগুলো যেগুলো কিনা ওই আকাশে ছিল, সেই মেঘগুলো একের পর এক একে অপরের ওপরে চাপাচাপি হয়ে একটা সারিবদ্ধ বা সংঘবদ্ধ ভাবে তার ওই উইন্ডোর ওয়েস্টের দিকে রয়েছে। এই দৃশ্যটা তিনি দেখছিলেন। She sat with her head thrown back upon the cushion of her hair, quite motionless, except when a sob came up into her throat and shook her. As a child who has cried itself to sleep continues to sob in its dream. তো সি বলতে এখানে মিসেস ম্যালার্ডের কথা বলা হয়েছে। তো মিসেস ম্যালার্ড এমন ভাবে আর্ম চেয়ারটায় বসেছিলেন, কিরকম ভাবে, আর্ম চেয়ারে যে কুশন রাখা ছিল সেই কুশনের ওপরে তিনি মাথাটা দিয়ে বসেছিলেন এবং এই দৃশ্যগুলো সামনে দেখছিলেন। কোয়াইট মোশনলেস, সম্পূর্ণ গতিহীন, কোয়াইট মানে সম্পূর্ণ, একেবারে গতিহীন মানে একদম স্থির হয়ে অনড় ভাবে নড়ছেন না, এইভাবে বসেছিলেন। এক্সেপ্ট হোয়েন আ সব কেম আপ, শুধুমাত্র যখন একটা ফুপিয়ে কান্নার আওয়াজ এসেছিল ইনটু হার থ্রোট, তার গলা বেয়ে অ্যান্ড শুকার, তাকে নাড়িয়ে দিচ্ছিল। তাহলে তিনি সে সময় কিরকম বসেছিলেন, একদম স্থির হয়ে নড়ছিলেন না। কখন নড়তে দেখা যাচ্ছিল তাকে বা কাঁপতে দেখা যাচ্ছিল, যখন তার ভেতর দিয়ে তার গলা বেয়ে একটা কান্নার আওয়াজ বেরিয়ে আসছিল, শুধুমাত্র তখনই তাকে নড়তে দেখা যাচ্ছিল। ওই কান্নার আওয়াজটা গলা বেয়ে যখন আসছিল ওটাই শুধুমাত্র ওনাকে নাড়াচ্ছিল। অ্যাজ আ চাইল্ড, এবং এখানে কবি মিসেস মালার্ডকে একটা বাচ্চার সাথে তুলনা করেছে। হু হ্যাজ ক্রাইড ইটসেলফ টু স্লিপ কন্টিনিউস, যে কিনা তার কন্টিনিউয়াস ঘুমের মধ্যে কাঁদে, টু শোভ ইন ইট ড্রিমস, এবং তার স্বপ্নের মধ্যে সে ওই ফুপিয়ে কাঁদে, সেই সময় সে নড়ে ওঠে। ঠিক সেরকমই এখানে মিসেস মালার্ডকে লাগছিল। শি ওয়াজ ইয়াং, এবারে মিসেস মালার্ডের এখানে শারীরিক বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, শারীরিক ডিসক্রিপশন দেওয়া হয়েছে। শি ওয়াজ ইয়াং, তিনি ইয়াং ছিলেন, উইথ আ ফেয়ার কাম ফেস, তার গায়ের রং ছিল ফেয়ার পরিষ্কার, কাম ফেস একদম স্নিগ্ধ শান্ত তার ফেস, হুজ লাইন্স বেসপোক রিপ্রেশন অ্যান্ড ইভেন আ সার্টেন স্ট্রেন, হুজ লাইন্স বেসপোক রিপ্রেশন, দেখো বেসপোক রিপ্রেশন, বেসপোক ইচ্ছে মতো, রিপ্রেশন মানে দমন করা। তাহলে তার মুখে কিসের লাইন ছিল, তার মুখে সে তার ইচ্ছেগুলোকে যে দমন করে রাখতো সেই ধরনের একটা এক্সপ্রেশন তার মুখে ফুটে উঠতো। এই লাইন্স কিন্তু কোনো বৃদ্ধ বয়সের রিঙ্কলস এর লাইন্স, ইচ্ছে দমন করলে যে ধরনের এক্সপ্রেশন ফুটে ওঠে সেই ধরনের এক্সপ্রেসিভ লাইন, সেই ধরনের মুখমণ্ডল তার ছিল। অ্যান্ড ইভেন সার্টেন স্ট্রেংথ, এবং তথাপি তার মুখের মধ্যে একটা স্ট্রেংথ ছিল, একটা শক্তি ছিল। বাট নাও দেয়ার ওয়াজ আ ডাল স্টেয়ার ইন হার আইস, কিন্তু এখন সেগুলোতে মানে ওই তার মুখমণ্ডলে কি রয়েছে, স্ট্রেংথ আর নেই। ডাল স্টেয়ার, ডাল মানে নিরস, একদমই ডাল মানে নিরস মানে একদমই আনহ্যাপি, স্টেয়ার মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, ইন হার আইস তাহলে তার চোখের যে দৃষ্টিটা ডাল ছিল এখন পুরো। হুজ গেজ ওয়াজ ফিক্সড অ্যাওয়ে অফ ইয়ন্ডার অন ওয়ান অফ দোজ প্যাচেস অফ ব্লু স্কাই। তো বলছে হুজ গেজ, গেজ মানে স্থিরভাবে তাকিয়ে থাকা, কারো দিকে তাকিয়ে থাকা। হুজ গেজ মানে ওই চোখের দৃষ্টিটা ওয়াজ ফিক্সড কোথায় ছিল, অ্যাওয়ে অফ ইয়ন্ডার অন ওয়ান অফ দোজ প্যাচেস অফ ব্লু স্কাই, সেই যে ব্লু স্কাই এর যে ছোট ছোট মার্ক বা স্পট গুলো ছিল, প্যাচেস গুলো ছিল, সেই দিকে তার দৃষ্টিটা। ইট ওয়াজ নট আ গ্লান্স অফ রিফ্লেকশন, এটা কিন্তু এক ঝলক তাকানো নয়, বাট রাদার ইন্ডিকেটেড আ সাসপেনশন অফ ইন্টেলিজেন্স থট, বাট রাদার ইন্ডিকেটেড, এটা কি ইন্ডিকেট করছিল, সাসপেনশন মানে কিছু যেন লোকানো আছে, অফ ইন্টেলিজেন্ট থট মানে এই যে আকাশের ব্লু প্যাচেস গুলোর দিকে তিনি এক দৃষ্টিতে তাকিয়েছিলেন, এটা কিন্তু এক ঝলক তাকানো নয়। এই তাকানোটার মাধ্যমে বোঝা যাচ্ছে তার মাইন্ডে যেন কোনো ইন্টেলিজেন্ট একটা থট আসছে, যেটা এসেও যেন আসতে পারছে না বা তিনি বুঝতে পারছেন না। There was something coming to her and she was waiting for it fearfully, কিছু যেন তার কাছে আসছে এবং তিনি সেটার জন্য অপেক্ষা করছেন, ফিয়ারফুললি, খুব ভীতভাবে। হোয়াট ওয়াজ ইট, এটা কি, মানে তিনি নিজেই বুঝতে পারছেন না, কোনো কিছু যেন তার মধ্যে, কোনো চিন্তা, কোনো ইন্টেলিজেন্ট থট যেন আসছে, কিন্তু তিনি সেটা নিজেই বুঝতে পারছেন না। তিনি ওয়েট করছেন এটা কিসের ফিলিংস বা এটা কিসের থট, তিনি যেন বুঝতে পারছেন না। She didn't know, তিনি জানেন না। It was too subtle and elusive to name. Subtle মানে হচ্ছে difficult to analyze, যেটাকে অ্যানালাইজ করা যাচ্ছে না বা যেটাকে বোঝানো যাচ্ছে না, আর elusive মানেও সেরকমই difficult.
তাহলে বলছে ইট ওয়াজ টু সাটল অ্যান্ড ইলুসিভ টু নেম, মানে এই যে থটটা, তার মধ্যে যে থটটা আসছে এটা কি তিনি বুঝতে পারছেন না, তিনি জানেন না এটা কি, মানে এটার তিনি কি নাম দেবেন, এতটাই ডিফিকাল্ট এটাকে অ্যানালাইজ করা যে তিনি বুঝতে পারছেন না এটার নাম কি বা কি চিন্তাটা তার মধ্যে আসছে। বাট শি ফেল্ট ইট, কিন্তু তিনি এটা ফিল করতে পারছেন, মানে তার মধ্যে যেটা ফিল হচ্ছে তিনি ওটাকে কোনো নাম দিতে পারছেন না, অ্যানালাইজ করতে পারছেন না, কিন্তু সেটাকে ফিল করতে পারছেন। ক্রিপিং আউট অফ দ্য স্কাই, ক্রিপিং মানে স্লোলি ওয়াক আউট অফ দ্য স্কাই, reaching towards her thought, the sounds, the scent, the color that fill the air. দেখো এই জিনিসটাকে তোমাদেরকে ইমাজিন করতে হবে যে এই যে তিনি আকাশের দিকে তাকিয়ে রয়েছেন, ওই ব্লু প্যাচেস গুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন, এই তাকানোটা কোনো এক ঝলকের তাকানো বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে নয়, তিনি যেন তাকিয়ে কিছু ভাবছেন এবং তার চোখের বা তার মুখের এক্সপ্রেশন থেকে বোঝা যাচ্ছে যে কোনো একটা ইন্টেলিজেন্ট থট তার মাঝে আসছে, কিন্তু সেটা কি তিনি জানেন না, সেটা এক্সপ্রেস তিনি করতে পারছেন না, অ্যানালাইজ করতে পারছেন না যে জিনিসটা কি, কোনটা তার মধ্যে আসছে, কি তিনি ফিল করছেন, কি থটটা তার মধ্যে আসছে, কিন্তু তিনি ওটাকে ফিল করতে পারছেন। কিসের থ্রু ফিল করতে পারছেন, যেন এই থটটা ওই স্কাই থেকে তার দিকে স্লোলি স্লোলি এগিয়ে আসছে, কিসের দ্বারা, সাউন্ডের দ্বারা, সেন্টের দ্বারা, কালারের দ্বারা, যেটা এই বাতাসটাকে ভরে রয়েছে, মানে এই পুরো পরিবেশটার দ্বারা একটা সুন্দর থট, ইন্টেলিজেন্ট থট তার দিকে যেন আসছে, যেটা তিনি ফিল করতে পারছেন, কিন্তু কোনো মতেই সেটা তিনি পরিষ্কারভাবে বুঝতে পারছেন না, অ্যানালাইজ করতে পারছেন না, নাম দিতে পারছেন না যে এটাকে তিনি কি বলবেন। এই লাইনগুলোর থ্রু অনেক অ্যাবস্ট্রাক্ট ফিলিং ব্যক্ত করা হয়েছে, তাই এই লাইনগুলো পড়ার সময় মন দিয়ে পড়বে, তাহলে বুঝতে সুবিধা হবে। আজ তাহলে এতদূর পর্যন্তই, আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধে নেই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটাও প্রেস করে দেবে, তাহলে প্রত্যেকটা টেক্সটের পরবর্তী পার্টগুলো সহজেই তোমাদের কাছে অ্যাভেলেবেল হবে। আজ তাহলে এতদূর পর্যন্তই, পরের অংশটা থাকছে পরের ভিডিওতে।